আজ আমরা ১৯৫২ সালের একটা বই নিয়ে আলোচনা করতে বসেছি। বইটা বেশ আলোড়ন ফেলেছিল, আর সত্যি বলতে আজও ফেলছে। নেভিল গডার্ডের দ্য পাওয়ার অফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, বা সচেতনতার শক্তি। আমাদের কাছে বইটির একটা পাঠের ট্রান্সক্রিপ্ট আছে, আর আমাদের আজকের মিশন হলো এর ভেতরের সবচেয়ে শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত ধারণাগুলো বের করে আনা। ঠিক তাই। বইটার মূল প্রতিজ্ঞাটাই বেশ চমকপ্রদ। বলা হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরে এক অসীম শক্তি ঘুমিয়ে আছে। হুম আমাদের আজকের আলোচনা হলো এই শক্তিটা আসলে কি, আর গডার্ডের মতে একে জাগিয়ে তোলার উপায়গুলোই বা কি তা খতিয়ে দেখা। চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক। বইয়ের একেবারে শুরুতেই একটা ফাউন্ডেশনাল আইডিয়ার কথা বলা হয়েছে, আমি আছি বা আই অ্যাম। হ্যাঁ, আমি আছি। বলা হচ্ছে এটাই নাকি আমাদের অস্তিত্বের কেন্দ্র, সবকিছুর মূল কারণ। ব্যাপারটা একটু ভেঙে বলবেন? অবশ্যই। দেখুন, গডার্ড বলছেন আমাদের নাম, পরিচয়, পেশা এই সব কিছু যদি মুছে ফেলা হয়, তারপরেও একটা অনুভূতি থেকে যায়। কি সেটা? তা হল আমি আছি। এই যে বিশুদ্ধ অস্তিত্বের অনুভূতি, এটাই হলো ঈশ্বর বা ইউনিভার্সাল কনশাসনেস। তার মতে এই আমি আছির সাথে আমরা যা কিছু যুক্ত করি সেটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে। যেমন? যেমন আমি আছির সাথে যখন অসুস্থ শব্দটা যোগ হয়, তখন আমরা অসুস্থতার অভিজ্ঞতা লাভ করি। এক মিনিট, তার মানে গডার্ডের মতে অসুস্থতার কারণ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, বরং আমি অসুস্থ এই ধারণাটা। ঠিক তাই। এটা তো একটা বিরাট দাবি। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা হজম করা বেশ কঠিন। খুবই কঠিন। আর এখানেই বইটির সবচেয়ে বিতর্কিত দিকটা লুকিয়ে আছে। গডার্ডের দর্শন অনুযায়ী বাইরের জীবাণু বা পরিস্থিতি হল বিলাফল, মানে এফেক্ট। কারণ নয়। না, কারণ নয়। আসল কারণ হল আমাদের চেতনার অবস্থা। তিনি এটাকে কারণ পদার্থ বা কজ সাবস্ট্যান্স বলেছেন। কারণ পদার্থ শব্দটা একটু খটমটে লাগছে। হ্যাঁ, একটু খটমটে। সহজভাবে বললে ভাবুন তো, আমাদের চেতনাই যেন এক ধরনের অদৃশ্য কাদামাটি। আমি অসুস্থ, এই চিন্তা বা বিশ্বাসটা সেই কাদামাটিকে অসুস্থতার ছাঁচে ফেলে দেয়। আচ্ছা। আর তিনি বাইবেলের একটা উদ্ধৃতি দিয়ে বলেন, দুর্বল ব্যক্তিকে বলতে দাও আমি শক্তিশালী। হুম। এই কথাটা বলার মাধ্যমে সেই কাদামাটিকে নতুন করে শক্তির ছাঁচে ফেলা হয়। বাহ, এই কাদামাটির উপমাটা দারুণ। এটা ধারণাটাকে অনেক সহজ করে দিল। তার মানে আমাদের চারপাশের সবকিছু, আমাদের স্বাস্থ্য, আমাদের ব্যাংক ব্যালেন্স, সম্পর্ক, সবই আসলে আমাদের চেতনার প্রতিফলন। একদম। গডার্ড এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন একটা চৌম্বকীয় ইস্পাতের টুকরো আর একটা সাধারণ ইস্পাতের টুকরোর মধ্যে রাসায়নিকভাবে কোনো পার্থক্য নেই। দুটোই তো ইস্পাত। হ্যাঁ, দুটোই একই পদার্থ দিয়ে তৈরি। পার্থক্য শুধু একটাই, চৌম্বকীয় ইস্পাতের অণুগুলো একমুখী হয়ে সাজানো থাকে, আর সাধারণ ইস্পাতের অণুগুলো এলোমেলোভাবে ছড়ানো থাকে। তার মানে একজন ধনী আর একজন গরিব ব্যক্তির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পার্থক্যটা শুধু তাদের মনের এই সজ্জা বা অ্যারেঞ্জমেন্টে। ঠিক ধরেছেন। একজনের মন সম্পদের ধারণার চারপাশে সুবিন্যস্ত, তাই সে চুম্বকের মতো সম্পদকে আকর্ষণ করে। আর একজনের মন অভাবের ধারণার চারপাশে ছড়ানো, তাই তার জীবনে অভাবই প্রকাশ পায়। অথচ দুজনেই একই মন পদার্থ ব্যবহার করছে। একদম, কিন্তু ভিন্ন ভিন্ন সজ্জায়। এই চুম্বকের উপমাটা দারুণ। এটা আমাকে ভাবাচ্ছে যে আমাদের মন যদি সত্যিই এমন একটা অচুম্বকীয় ইস্পাতের মতো হয়, তাহলে তাকে চুম্বকীয় করার আসল প্রক্রিয়াটা কি? আমরা কিভাবে এই মনের সজ্জা পরিবর্তন করতে পারি? এখানেই বইটির দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসছে, আচ্ছা। যার নাম অনুমানের শক্তি বা পাওয়ার অফ অ্যাজাম্পশন। গডার্ডের মতে আমাদের জীবনের পরিস্থিতি বদলানোর একমাত্র উপায় হল আমাদের অনুমানকে বদলানো। অনুমানকে বদলানো? হ্যাঁ, বইয়ের একটা লাইন আছে যা পড়লে গায়ে কাঁটা দেয়। মানুষের প্রধান বিভ্রম হল এই বিশ্বাস যে তার নিজের চেতনার অবস্থা ছাড়া অন্য কোনো কারণ আছে। অর্থাৎ বাইরে কাউকে বা কোনো পরিস্থিতিকে দোষারোপ করাটাই সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুল। তাহলে এই অনুমানকে কাজে লাগানোর সঠিক পদ্ধতিটা কি? কোনো নির্দিষ্ট ধাপ আছে কি? হ্যাঁ, এর একটি সুস্পষ্ট প্রক্রিয়া আছে। প্রথমত, আপনার যা আছে বা আপনি যা, তা থেকে রূপান্তরিত হওয়ার জন্য একটা তীব্র ইচ্ছা বা বার্নিং ডিজায়ার থাকতে হবে। ঠিক। দ্বিতীয়ত, আপনি ঠিক কি হতে চান বা কি পেতে চান তার একটা পরিষ্কার চিত্র মনে তৈরি করতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল
কি সেটা? ইচ্ছা পূরণের অনুভূতিটিকে আগে থেকেই অনুভব করা, অর্থাৎ যা হতে চান তা আপনি ইতিমধ্যেই হয়ে গেছেন, এই বিশ্বাসে এবং অনুভূতিতে বাস করা। শুধু মানসিকভাবে জানা নয়। না, আধ্যাত্মিকভাবে সেই ব্যক্তি হয়ে ওঠা। এই মানসিকভাবে জানা আর আধ্যাত্মিকভাবে হয়ে ওঠার মধ্যে পার্থক্যটা কি? ধরুন স্বাস্থ্য নিয়ে প্রচুর বই পড়া, ডায়েট চার্ট জানা, এটা হলো মানসিকভাবে স্বাস্থ্যকে জানা। তথ্য সংগ্রহ করা আর কি? হ্যাঁ, কিন্তু নিজেকে ভেতর থেকে স্বাস্থ্যবান অনুভব করা, একজন স্বাস্থ্যবান মানুষ যেভাবে হাঁটে, বসে, কথা বলে, সেভাবে নিজেকে কল্পনা করা, এটা হলো আধ্যাত্মিকভাবে স্বাস্থ্যবান হয়ে ওঠা। গডার্ড বলছেন, দ্বিতীয়টাই আসল কাজ করে। আর এই কাজের প্রধান হাতিয়ার হল আমাদের কল্পনা বা ইমাজিনেশন। একদম। কল্পনা, এটাকে তো আমরা সচরাচর দিবাস্বপ্ন বা বাস্তব থেকে পালানোর উপায় বলে মনে করি। কিন্তু গডার্ড কল্পনাকে বলছেন মহাবিশ্বের একমাত্র মুক্তিদায়ী শক্তি। মুক্তিদায়ী শক্তি। হ্যাঁ, আর বইটিতে এর সমর্থনে একটা দুর্দান্ত বাস্তব উদাহরণ আছে। এক কস্টিউম ডিজাইনারের গল্প। তিনি তার প্রযোজকের সাথে কাজ করতে গিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। আচ্ছা। তার মনে হতো প্রযোজক ইচ্ছে করে তার কাজকে ছোট করেন, অন্যায়্য সমালোচনা করেন। এটা তো কর্মক্ষেত্রে খুব সাধারণ একটা সমস্যা। ঠিক। তখন তাকে বোঝানো হলো যে প্রযোজকের এই আচরণ আসলে তার নিজের ভেতরের ধারণারই প্রতিফলন। তিনি অবচেতন মনে সারাদিন প্রযোজকের সাথে তর্ক করতেন, তার সমালোচনাকে ভয় পেতেন। ভেতরের কথোপকথনে নেতিবাচক ছিল। একদম। পরামর্শ পাওয়ার পর তিনি ঠিক করলেন এই ভেতরের কথোপকথনটা বদলে ফেলবেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে কাজে যাওয়ার পথে তিনি কল্পনা করতে শুরু করলেন যে প্রযোজক তার কাজের খুব প্রশংসা করছেন। মনে মনে। হ্যাঁ, তিনি মনে মনে শুনতেন প্রযোজক বলছেন, এটা অসাধারণ কাজ হয়েছে। তারপর কি হলো? যা হলো তা প্রায় অবিশ্বাস্য। কয়েকদিন এই মানসিক অনুশীলনের পর একদিন প্রযোজক তাকে ডেকে পাঠালেন এবং ঠিক সেই কথাগুলোই বললেন যা তিনি কল্পনা করছিলেন। তাই নাকি? হ্যাঁ, প্রযোজকের আচরণ 180 ডিগ্রি ঘুরে গেল। ওয়াও, এই গল্পটা শুনতে বেশ আশ্চর্যজনক। কিন্তু অনেকের মনেই তো প্রশ্ন আসতে পারে, এটা কি শুধুই কাকতালীয় ছিল? অথবা এমনও হতে পারে না যে ডিজাইনারের মনোভাব বদলানোর কারণে তার নিজের আচরণে এমন কোনো সূক্ষ্ম পরিবর্তন এসেছিল যা প্রযোজককে প্রভাবিত করেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গডার্ড কিভাবে ব্যাখ্যা করেন যে একজনের কল্পনা আরেকজনের বাস্তবতাকে এভাবে বদলে দিতে পারে? দেখুন, গডার্ডের মতে এটা কাকতালীয় বা সূক্ষ্ম আচরণগত পরিবর্তন নয়। তার দর্শন অনুযায়ী আমরা সবাই এক বৃহত্তর চেতনার অংশ। যখন ডিজাইনার তার চেতনায় প্রযোজকের একটি ভিন্ন সংস্করণকে বাস্তব বলে ধরে নিলেন, আচ্ছা। তখন তিনি আক্ষরিক অর্থেই সেই বাস্তবতায় প্রবেশ করলেন যেখানে প্রযোজক প্রশংসাই করেন। প্রযোজক শুধু ডিজাইনারের ভেতরের নতুন বিশ্বাসের প্রতিধ্বনি করছিলেন। এটা হজম করা বেশ কঠিন, কিন্তু নিঃসন্দেহে আকর্ষণীয়। কিন্তু এই ধরনের কল্পনা তো যে কেউ করতে পারে। তাহলে সবার ইচ্ছা পূরণ হয় না কেন? নিশ্চয়ই এর জন্য বিশেষ কোনো মানসিক দক্ষতার প্রয়োজন। একদম। আর সেই দক্ষতাটি হল মনোযোগ বা অ্যাটেনশন। মনোযোগ? হ্যাঁ, গডার্ড বলছেন, দ্বিধাগ্রস্ত মন সব কাজেই অস্থির থাকে। আমাদের মনোযোগ যখন হাজারটা দিকে ছড়িয়ে থাকে তখন তার কোনো শক্তি থাকে না। সফলতার রহস্য হল ইচ্ছাপূরণের অনুভূতিতে মনোযোগকে স্থির করা এবং অন্য সমস্ত বিপরীত ভাবনাকে পাত্তা না দেওয়া। ঠিক। কিন্তু আমাদের মন তো সারাক্ষণ লাফালাফি করে। এই মনোযোগের পেশিকে শক্তিশালী করার কোনো উপায় কি বইতে বলা আছে? হ্যাঁ, একটি চমৎকার অনুশীলনের কথা বলা হয়েছে। প্রতি রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে সারাদিনের ঘটনাগুলোকে বিপরীত ক্রমে মনে করা। উল্টো দিক থেকে? হ্যাঁ, অর্থাৎ বিছানায় শোয়া থেকে শুরু করে রাতের খাবার, বিকেলের চা, দুপুরের কাজ, সকালের নাস্তা, একদম ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরো দিনটাকে পেছন দিকে চালানো। এটা তো বেশ কঠিন মনে হচ্ছে। আমি নিজে এই অনুশীলনটি চেষ্টা করে দেখেছি। প্রথম কয়েকদিন 5 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব ছিল। এটা সত্যিই মস্তিষ্কের জন্য একটা ব্যায়ামের মতো। মানে এটা মনোযোগকে নিয়ন্ত্রণ করতে এবং একটা নির্দিষ্ট পথে চালিত করতে সাহায্য করে। একদম। বেশ ইন্টারেস্টিং। মনোযোগের পাশাপাশি আর কোনো নীতির কথা বলা হয়েছে? হ্যাঁ, আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধারণা হল খারাপ পরিস্থিতিকে প্রতিরোধ করার পরিবর্তে ত্যাগ করা। প্রতিরোধ না করে ত্যাগ করা? হ্যাঁ, আমরা যখন কোনো খারাপ জিনিসকে প্রতিরোধ করার চেষ্টা করি,
যেমন দারিদ্র্য বা অসুস্থতা, তখন আমরা আসলে সেটার দিকেই মনোযোগ দিই আর তাকে আরও শক্তি যোগান দিই। এই ধারণাটা শুনতে ভালো লাগলেও বাস্তব জীবনে প্রয়োগ করা কি কঠিন নয়? যেমন কেউ যদি অন্যায়ের শিকার হন, তাকে প্রতিরোধ না করে কেবল উপেক্ষা করতে বলা কি বাস্তবসম্মত? এটা উপেক্ষা করা নয়, বরং মনোযোগের অভিমুখ বদলে দেওয়া। গডার্ডের মতে এটা নিষ্ক্রিয়তা নয়, বরং সবচেয়ে কার্যকর ক্রিয়া। তিনি একে বলছেন ছাইয়ের বদলে সৌন্দর্য দেওয়া। ছাইয়ের বদলে সৌন্দর্য। অর্থাৎ যা নেই বা যা চান না সেদিকে মনোযোগ না দিয়ে যা চান তার দিকে সমস্ত মনোযোগ দেওয়া। অন্যায়কে প্রতিরোধ করার চেয়ে ন্যায়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করলে তা আরও দ্রুত প্রকাশ পাবে। আর সবশেষে প্রয়োজন অধ্যবসায়, তাই তো? হ্যাঁ, পারসিস্টেন্স। একবার কল্পনা করলেই হবে না। অর্থাৎ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। বিলকুল। বইটিতে মাঝরাতে রুটি চাইতে আসা বন্ধু, দেবদূতের সঙ্গে জেকবের কুস্তি এবং অন্যায়জ বিচারকের কাছে বারবার যাওয়া বিধবার গল্প বলা হয়েছে। সবকটি মূল বার্তা এক: লজ্জাহীনভাবে এবং ক্রমাগত নিজের ইচ্ছা পূরণের অনুভূতিতে অটল থাকতে হবে। যতক্ষণ না বাইরের জগৎ সেই ভেতরের অবস্থাকে মেনে নিতে বাধ্য হয়। একদম। তত্ত্ব তো অনেক হলো। ওই ডিজাইনারের গল্পটার মতো আরও কিছু বাস্তব উদাহরণ আছে বইটাতে, যা এই ধারণাগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে? অবশ্যই আছে। একটি খুব শক্তিশালী উদাহরণ হল এক সৈন্যের গল্প। তিনি সেনাবাহিনী থেকে সম্মানজনকভাবে মুক্তি পেতে চেয়েছিলেন, কিন্তু তার আবেদন বারবার বাতিল হচ্ছিল। আচ্ছা। তখন তিনি এই নীতি প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। প্রতি রাতে ব্যারাকে শুয়ে তিনি কল্পনা করতে শুরু করলেন যে তিনি নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে নিজের বিছানায় শুয়ে আছেন। তিনি শুধু ভাবছিলেন না, তিনি ওটা অনুভব করছিলেন, তাই তো? একদম। তিনি মনে মনে তার অ্যাপার্টমেন্টের চেনা আসবাবপত্র স্পর্শ করতেন, জানালা দিয়ে বাইরের পরিচিত রাস্তা দেখতেন, শহরের কোলাহল শুনতেন। তিনি আক্ষরিক অর্থেই মানসিকভাবে নিউ ইয়র্কে বাস করতে শুরু করেন। তারপর ৮ রাত ধরে এটা করার পর ৯ম দিনে অলৌকিকভাবে সদর দপ্তর থেকে তার আবেদন পুনরায় বিবেচনা করার জন্য একটি নির্দেশ আসে। সত্যি? হ্যাঁ, এবং কিছুদিনের মধ্যেই তিনি মুক্তি পেয়ে যান। এটা অসাধারণ। একটা ৯ বছরের বাচ্চারও তো একটা গল্প ছিল, তাই না? হ্যাঁ, এবং ওটা আমার সবচেয়ে প্রিয় উদাহরণগুলোর একটি ৯ বছরের ছেলে একটা কুকুরছানা চেয়েছিল, কিন্তু তার বাবা মায়ের ঘোর আপত্তি ছিল। ছেলেটি এই নীতি সম্পর্কে জানার পর প্রতি রাতে ঘুমানোর সময় কল্পনা করত যে তার পাশে একটা কুকুর শুয়ে আছে। সে তার লোম স্পর্শ করার অনুভূতি নিত, কুকুরের গন্ধ পেত, তার সঙ্গে খেলার কথা ভাবত। বাহ! কয়েক সপ্তাহ ধরে এই কাজটা করার পর শহরের একটি সংবাদপত্রের প্রবন্ধ প্রতিযোগিতায় সে প্রথম হয়। আর পুরস্কার কি ছিল? নিশ্চয়ই। আর পুরস্কার কি ছিল জানেন? একটি কুকুরছানা। বলেন কি? হ্যাঁ, এমন নাটকীয়ভাবে পাওয়া উপহার তার বাবা মা আর ফিরিয়ে দিতে পারেননি। বাহ! একটা ৯ বছরের বাচ্চার বিশ্বাস এতটা শক্তিশালী হতে পারে যে তা বাস্তবতাকে এভাবে বদলে দেয়। এই গল্পগুলো তত্ত্বের চেয়েও অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। ঠিক। এটা প্রমাণ করে যে এটা কোনো জটিল বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া নয়, বরং খালেস অনুভূতি আর বিশ্বাসের খেলা। ঠিক তাই। তাহলে আজকের এই গভীর আলোচনার শেষে আমরা মূল কোন জায়গায় এসে দাঁড়ালাম? সারমর্মটা কি? সারমর্ম হল সৃষ্টি সমাপ্ত বা ক্রিয়েশন ইজ ফিনিশড। যা কিছু আমরা চাইতে পারি বা কল্পনা করতে পারি তা ইতিমধ্যেই সম্ভাবনা হিসেবে বিদ্যমান। আমরা নতুন কিছু তৈরি করি না। না, আমরা কেবল আমাদের চেতনার স্তর পরিবর্তন করে যা আগে থেকেই আছে তার সম্পর্কে সচেতন হই। আর আমাদের নিজেদের সম্পর্কে ধারণা বা অনুমানগুলোই সেই ফিল্টারের মতো কাজ করে, যা নির্ধারণ করে যে আমরা সৃষ্টির কোন অংশটি অনুভব করব। একদম। এটাকে একটা আধুনিক উপমা দিয়ে বলা যায়। আমাদের মন যদি একটি সার্চ ইঞ্জিনের মতো হয়, তবে আমাদের বিশ্বাস বা অ্যাজাম্পশন হল সেই সার্চ কোয়েরি। ইন্টারেস্টিং। আপনি যদি ব্যর্থতা লিখে সার্চ করেন, তবে ফলাফল হিসেবে কেবল ব্যর্থতার উদাহরণই দেখতে পাবেন। আর যদি সাফল্য লিখে সার্চ করেন, তবে আপনার মনোযোগ কেবল সুযোগ, সমাধান এবং ইতিবাচক ঘটনাগুলোর দিকেই যাবে। অ্যালগরিদমটা আমাদের হাতেই। ঠিক তাই। দারুণ বলেছেন। সবশেষে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই। বইটির একটি অংশে র্যালফ ওয়াল্ডো এমারসনের একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে, যা এই পুরো দর্শনকে সুন্দরভাবে তুলে ধরে। কোনটি? প্রত্যেক আত্মা নিজের জন্য একটি ঘর তৈরি করে এবং তার ঘরের বাইরে একটি জগৎ। অতএব আপনার নিজের জগৎ তৈরি করুন। গডার্ডের এই আলোচনা আমাদের সেই প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়।
আমরা আমাদের ভেতরের কথোপকথন আর কল্পনা দিয়ে নিজেদের জন্য ঠিক কী ধরনের জগৎ তৈরি করছি ভাবার মতো বিষয়।